$81 মিলিয়ন প্রায় 500 কোটিরও বেশি টাকা কোনো বাধা ছাড়াই পৌঁছে যায় ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের 4টি অ্যাকাউন্টে। $9 মিলিয়ন 35টি নির্দেশের মধ্যে 30টি আটকে গেল, বাকি 5টি নির্দেশ আটকানো যায়নি। সেই 5টির মূল্য ছিল $101 মিলিয়ন। বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডিরেক্টর জুবাইর বিন হুদা অফিসে এসে দেখেন প্রিন্টার ট্রে খালি হয়ে আছে। দুই দেশের ছুটির দিনের মাঝখানের ফাঁকা মিলিয়ে টাকা বন্ধ করার নির্দেশ পৌঁছাতে সময় লেগে যায় প্রায় 4 দিন, আর ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। রাত তখন প্রায় 8:30। নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকের একটা কম্পিউটার স্ক্রিনে একের পর এক নির্দেশ আসছে। কেউ একজন হাজার হাজার মাইল দূর থেকে বসে বাংলাদেশের নামে একটার পর একটা টাকা পাঠানোর অর্ডার দিচ্ছে। মোট পরিমাণ প্রায় $100 কোটি, $1 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংকের প্রায় 800 কোটি টাকা হাতিয়ে নিয়েছে সাইবার অপরাধীরা। আপনাকে যা বলা হয়েছে যে এটা শুধু হ্যাকিং ছিল, একটা সাধারণ সাইবার অপরাধ, তার পুরোটাই কিন্তু সত্যি নয়। এই ঘটনার পেছনে জড়িত ছিল একটা দেশের গোয়েন্দা সংস্থা, একটা জুয়ার আসর আর একটা সাধারণ প্রিন্টার মেশিন, যেটা শেষ মুহূর্তে পুরো বাংলাদেশকে বাঁচিয়ে দিয়েছিল। প্রশ্ন হলো, একটা দেশের পুরো রিজার্ভ কিভাবে চোখের সামনে দিয়ে চুরি হয়ে যেতে পারে আর কেউ তার টেরই পায়নি? বাংলাদেশ ব্যাংক ডাকাতি ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হাইস্ট। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে ঢুকে $81 মিলিয়ন নিয়ে ফিলিপাইনের একটা ক্যাসিনোয় গায়েব হয়ে গেল, আর কিভাবে একটা বানান ভুল গোটা বিশ্বের বৃহত্তম চুরিকে থামিয়ে দিল। শেষে আমরা কথা বলবো এই টাকার আসল উৎস কোথায় ছিল, জানি বিশ্ব জুড়ে বিতর্ক চলছে আজও। সাল 2016, বাংলাদেশ ব্যাংক দেশের কেন্দ্রীয় ব্যাংক তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভের একটা বড় অংশ রেখেছিল আমেরিকার ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্কে। এটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। বিশ্বের অনেক দেশই তাদের ডলার রিজার্ভ নিউ ইয়র্ক ফেডে রাখে, কারণ সেটাকে বিশ্বের সবচেয়ে নিরাপদ জায়গাগুলোর একটা ধরা হয়। এই টাকা লেনদেনের জন্য ব্যবহার হয় একটা সিস্টেমে, নাম সুইফট। এটা মূলত ব্যাংকগুলোর নিজেদের মধ্যে বার্তা পাঠানোর একটা নেটওয়ার্ক, যার মাধ্যমে একটা ব্যাংক আরেকটা ব্যাংকে বলে এই পরিমাণ টাকা এই অ্যাকাউন্টে পাঠাতে হবে। পুরো বিশ্বের ব্যাংকিং সিস্টেম এই নেটওয়ার্কের উপর নির্ভর করে চলে। স্বাভাবিক সময়ে এই সিস্টেম নিরাপদ, কিন্তু ঢাকায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের 10ম তলায় একটা ঘরে বসানো ছিল একটা প্রিন্টার, যেটার কাজ ছিল সুইফট নেটওয়ার্কে হওয়া প্রতিটা লেনদেনের কপি অটোমেটিক প্রিন্ট করে রাখা। এটাই ছিল ব্যাংকের শেষ নিরাপত্তার স্তর। যদি কম্পিউটার কিছু গুলমাল হয়েও যায়, প্রিন্ট করা কাগজে দেখে ধরা পড়বে। কিন্তু 2016 সালের ফেব্রুয়ারির শুরুতে একটা সাধারণ শুক্রবার রাতে এই প্রিন্টারটা হঠাৎ কাজ করা বন্ধ করে দেয়। প্রশ্ন হলো, একটা প্রিন্টার নষ্ট হওয়া কিভাবে এত বড় ঘটনার অংশ হতে পারে? আসলে প্রিন্টারটা নষ্টই হয়নি, সেটাকে ইচ্ছাকৃতভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। তদন্তে পরে বেরিয়ে আসে হ্যাকাররা মাসের পর মাস আগে থেকে বাংলাদেশ ব্যাংকের নেটওয়ার্কে ম্যালওয়্যার ঢুকিয়ে রেখেছিল। একটা ইমেইলের মাধ্যমে, সম্ভবত কোনো কর্মীর কাছে পাঠানো একটা সংক্রমিত অ্যাটাচমেন্টের মাধ্যমে এই ভাইরাস ব্যাংকের সিস্টেমে জায়গা করে নেয়। তারা ভেতরে বসে বসে পর্যবেক্ষণ করছিল কিভাবে সুইফট মেসেজ পাঠানো হয়, কোন সময় ব্যাংক বন্ধ থাকে, কবে ছুটি পড়ে, আর তারপর তারা বেছে নেয় একেবারে নিখুঁত সময়। বাংলাদেশে ছিল সাপ্তাহিক ছুটি, আর একই সময়ে চীনা নববর্ষের কারণে এশিয়ার অনেক ব্যাংক বন্ধ ছিল। ফাঁকাটা ছিল পুরো 24 থেকে 48 ঘন্টার। এখানে একটা টুইস্ট হলো, ইতিমধ্যে তারা ঢুকে পড়েছিল এবং সময় বেছে নিয়েছিল। কিন্তু আসল প্রশ্ন হলো, তারা টাকাটা পাঠালো কোথায়, আর কেনই বা এমন একটা জায়গা বেছে নিল যেটা এই পরিমাণ টাকা মুহূর্তে হজম করে নিতে পারে? হ্যাকাররা মোট 35টা ভুয়া সুইফট অর্ডার পাঠিয়েছিল, যার মোট পরিমাণ ছিল প্রায় $100 কোটি। কিন্তু পুরো টাকাটা যায়নি কেন? নিউ ইয়র্ক ফেডের সিস্টেমে প্রথম কয়েকটা অর্ডার প্রসেস করে ফেলে, কারণ সেগুলো দেখতে পুরোপুরি বৈধ লেনদেনের মতোই ছিল। এর মধ্যে $81 মিলিয়ন যায় ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের একটা শাখায় 4টা ভুয়া অ্যাকাউন্টে, আর বাকি $20 মিলিয়ন যাওয়ার কথা ছিল একটা শ্রীলঙ্কার এনজিওর অ্যাকাউন্টে। কিন্তু সেখানে একটা ভুল হয়ে যায়।
প্রাপকের নামে লেখা ছিল শাকিলা ফাউন্ডেশন, কিন্তু হ্যাকাররা ফাউন্ডেশন বানান লিখতে ভুল করে ফাউন্ডেশন লিখে ফেলে। এই একটা বানান ভুল দেখে ডয়েচে ব্যাংকের একজন কর্মকর্তার সন্দেহ হয় আর তিনি লেনদেনটা আটকে দেন। এটাই ছিল সেই মুহূর্ত যেখানে $850 মিলিয়ন বাকি অংশ বেঁচে যায়। আর ঢাকার সেই প্রিন্টার যেটা বন্ধ হয়ে গিয়েছিল, শনিবার সকালে যখন একজন কর্মী অফিসে ঢুকেন তিনি দেখেন প্রিন্টার কাজ করছে না। তিনি ম্যানুয়ালি প্রিন্ট করার চেষ্টা করেন আর তখনই আবিষ্কার করেন নিউ ইয়র্ক থেকে অসংখ্য মেসেজ আসছে যেগুলোর কোনো ব্যাখ্যা তাদের কাছে নেই। ততক্ষণে $81 মিলিয়ন ফিলিপাইনে পৌঁছে গেছে আর সেখান থেকে শুরু হয় এই গল্পের সবচেয়ে অদ্ভুত অধ্যায়, যেখানে জড়িয়ে পড়ে ক্যাসিনো, জুয়া আর মানি লন্ডারিং এর এক জটিল জাল। $81 মিলিয়ন একটা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেলেই তা কাজ শেষ হয় না, সেই টাকা নগদে বদলাতে হবে আর তার জন্য দরকার এমন একটা নিরাপদ জায়গা যেখানে কেউ প্রশ্নই করবে না। ফিলিপাইন্সের সেই সময় ক্যাসিনোগুলোতে মানি লন্ডারিং আইনের আওতার বাইরে ছিল। হ্যাকারদের এজেন্টরা এই টাকা তুলে নিয়ে যায় স্থানীয় কিছু ক্যাসিনোতে, জোয়ার চিপে বদলে ফেলে, তারপর আবার সেগুলো নগদে ভাঙায়। টাকার ট্রেইল অর্থাৎ টাকা কোথা থেকে কোথায় গেল তার প্রমাণের রাস্তা একেবারে হারিয়ে যায়। মূল ব্যক্তি হিসাবে সামনে আসে একজন ক্যাসিনো জাঙ্কেট অপারেটর যার নাম কিম অং। তদন্তে দেখা যায় বিপুল পরিমাণ অর্থ তার মাধ্যমে ঘুরে বিভিন্ন হাত বদল হয়। আন্তর্জাতিক তদন্তকারী সংস্থাগুলো একে বলে বিশ্বের অন্যতম জটিল মানি লন্ডারিং অপারেশন। দীর্ঘ তদন্তের পর মাত্র $1.5 কোটি মতো ফেরত পাওয়া যায়। পরে বছরের পর বছর ধরে আইনি লড়াই চালিয়ে বাংলাদেশ প্রায় $81 মিলিয়ন একটা বড় অংশ উদ্ধার করে, কিন্তু এই প্রক্রিয়ার সময় নেয় প্রায় 1 দশক। প্রশ্ন হলো, এত বড় একটা অপারেশন চালানোর মতো দক্ষতা আর সাহস কার ছিল, যার মধ্যে ছিল মার্কিন FBI। দীর্ঘ তদন্তের পর এই হামলার পেছনে যে নাম সামনে আসে তা রীতিমতো চমকে দেওয়ার মতো। তাদের দাবি অনুযায়ী এই হ্যাকিং এর পেছনে জড়িত ছিল উত্তর কোরিয়া সংশ্লিষ্ট একটি হ্যাকার গোষ্ঠী যাকে বলা হয় লাজারাস গ্রুপ। একই গোষ্ঠীকে যুক্ত করা হয়েছিল সোনি পিকচার্স হ্যাক এবং ওয়ানাক্রাই র্যানসমওয়্যার হামলার সঙ্গেও। এখানে গল্পটা রূপ নেয় একটা ভিন্ন মাত্রায়। এটা আর শুধু চুর বনাম ব্যাংক গল্প থাকে না, বরং হয়ে দাঁড়ায় একটা রাষ্ট্র বনাম আরেকটা রাষ্ট্রের অদৃশ্য লড়াই। তবে এখানে একটা ভারসাম্যপূর্ণ দিকও আছে। উত্তর কোরিয়া বরাবরই এই অভিযোগ অস্বীকার করে এসেছে আর স্বাধীন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যেও প্রমাণ নিয়ে ভিন্ন মত রয়েছে। কিছু বিশ্লেষক বলেন প্রযুক্তিগত প্রমাণ যথেষ্ট শক্তিশালী, আবার কেউ কেউ প্রশ্ন তোলেন রাষ্ট্রীয় পর্যায়ের একটা হামলার পুরো দায় নির্দিষ্ট করে বলা কতটা সহজ। এদিকে বাংলাদেশের দিক থেকেও প্রশ্ন ওঠে নিজেদের ব্যাংকের নিরাপত্তা নিয়ে। তদন্তে দেখা যায় বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে ছিল পুরনো সফটওয়্যার, দুর্বল ফায়ারওয়াল, এমনকি সাধারণ একটা সেকেন্ড হ্যান্ড নেটওয়ার্কিং সুইচ ব্যবহার করা হচ্ছিল, যেখানে আন্তর্জাতিক মানে নিরাপত্তার দরকার ছিল। অর্থাৎ এই ঘটনা শুধু একটা বাইরের আক্রমণ ছিল না, বরং ভেতরের দুর্বলতাও এর জন্য সমান দায়ী। শেষ পর্যন্ত যা দাঁড়ায় তা হলো একটা বানান ভুল বাংলাদেশকে বাঁচিয়েছিল প্রায় $850 মিলিয়ন হারানোর থেকে, কিন্তু তারপরও $81 মিলিয়ন হারাতে হয়েছিল। আর সেই টাকা পুরোপুরি ফিরে পেতে লেগে গিয়েছিল প্রায় 1 দশক সময়। এই ঘটনা বিশ্বকে শিখিয়েছিল আধুনিক যুদ্ধ আর শুধু সীমান্তে হয় না, এটা এখন হতে পারে একটা কম্পিউটার স্ক্রিনের পেছনে বসেও। আপনার কি মনে হয় এই ধরনের সাইবার হামলা থেকে বাঁচতে বাংলাদেশের মতো দেশগুলোর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা? প্রযুক্তিগত দুর্বলতা নাকি রাজনৈতিক সদিচ্ছার অভাব? কমেন্ট করে জানান। আর যদি এই ধরনের লুকানো ইতিহাসের গল্প আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরের ভিডিওতে আমরা এমন আরেকটা ঘটনা নিয়ে আসছি যেখানে ক্ষমতার আড়ালে লুকিয়ে থাকা সত্যিটা আপনাকে অবাক করে দেবে।